আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। বিগত 2-3 দিন ধরে একটা ছবি বা এক ধরনের ছবি দেখে আমার ভারী অদ্ভুত লেগেছে। তৃণমূল নেতারা, তৃণমূল কর্মীরা তারা হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে পুলিশের সাথে হাঁটতে হাঁটতে প্রিজন ভ্যানে উঠছেন। এবার তৃণমূল নেতারা হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি বাড়িতে পড়েন কিনা এবং সেই অবস্থায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল আমরা জানা নেই। পুলিশ তাদের বাড়ির দোরগোড়ায় কেন প্রিজন ভ্যান রাখেনি, কেন তাদেরকে বেশ কিছুটা রাস্তা হাঁটিয়ে নিয়ে গেছে, সেই উত্তরও আমার কাছে নেই। কিন্তু অদ্ভুতভাবে যে তৃণমূলের নেতারা, যারা একটা সময় মাফিয়া ছিল, যারা একটা সময় ডন ছিল এলাকার, তারা যখন হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে হাঁটতে হাঁটতে যাচ্ছে গ্রেপ্তার হওয়ার আগে, তখন অদ্ভুতভাবে তাদের কোনো সমর্থক তাদের হয়ে কথা বলার নেই। উল্টে তাদেরকে চোর চোর বলা হচ্ছে, উল্টে মানুষজন ভিডিও করছে, হাসছে, সেলফি তুলছে। হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে তৃণমূলের মাতব্বর ডন মাফিয়ারা প্রিজন ভ্যানে উঠছে, এটা বাংলার সবচেয়ে আরামদায়ক ছবিতে পরিণত হয়েছে। আমি 3টে ছবি এক এক করে দেখাবো, 3টাই হাওড়া, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে এই হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীকে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। হাওড়া পুলিশ আকাশ সিংকে প্যারেড করাচ্ছে, হোমগার্ড সানি মোল্লাকে প্যারেড করাচ্ছে, এবং শিবপুরে শামীম আহমেদকে পুলিশ প্যারেড করিয়ে নিয়ে যাচ্ছে কোমরে দড়ি বেঁধে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এলাকার মাফিয়াদেরকে নিয়ে যাচ্ছে। এবং এটা দেখেও ভালো লাগছে যে সামান্য সময়ের জন্য তাদের চটি পড়ার সময়টুকু পর্যন্ত দেয়নি। যারা একটা সময় চটি চাটত বলে অভিযুক্ত হতো, যারা একটা সময় এত হাওয়াই চটি পছন্দ করতো, তাদের মিনিমাম একটা হাওয়াই চটি পরার সময়টুকু বাংলার পুলিশ এই মুহূর্তে দিচ্ছে না। যে অবস্থায় বাড়িতে ছিল সেই অবস্থায় তাদেরকে কোমরে দড়ি পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। অনেকে বলবেন, এই বাবা এত দুঃখ, এত কষ্ট, আমার ভালো লাগছে না। এদের ভালো লাগছে না, টিভি বন্ধ করে দিন। বাংলার 99.99% মানুষের চোখে এটা আরামদায়ক দৃশ্য, এবং এটা তৃণমূল কংগ্রেস বিলক্ষণ বুঝতে পারছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বলেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার এই হিড়িক পড়েছে। কেন পড়বেই না বলুন তো? নিজের জমিদারি ভেবে রেখে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাও কম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আশুতোষ কলেজের প্রাক্তনীরা তারা এসেছিল প্রতিবাদ জানাতে, এবং মিডিয়ার সামনে তারা যে কথাটি বলে, যে অভিযোগ করে, সেটা ভয়ঙ্কর। তানিশা চক্রবর্তীর মতো কিছু ছাত্রী তারা ভয়ঙ্কর অভিযোগ করে। তৃণমূল জমানায় আশুতোষের ছাত্রীদের হেনস্থা করা হতো, তৃণমূল নেতারা হেনস্থা করত, কলেজের সামনে দিয়ে অভিষেকের গাড়ি দেখলেই স্যালিউট করতে হতো। ভাবুন, পুলিশরা যেভাবে মন্ত্রী দেখলে স্যালিউট করে, কলেজের সামনে দিয়ে গেলে স্যালিউট করতে হতো কলেজের ছাত্রীদের। অভিযোগ করছেন আশুতোষ কলেজের প্রাক্তনী বলে নিজেকে দাবি করা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রায় প্রতিবাদ জানিয়ে ঢুকে হেনস্থার জবাব দেওয়া সেই সমস্ত আশুতোষ কলেজের প্রাক্তনীরা। এবং আমি জিজ্ঞেস করছি, আশুতোষের দাদা কোথায়, কি বলেছে একবার শুনুন। তৃণমূল
সরকার ক্ষমতায় থাকাকালীন এক প্রকার দাপট দেখিয়ে বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করা হচ্ছে যে এই পাশে যে কলেজ রয়েছে সেই কলেজের ছাত্রীদেরকে তাকে স্যালুট দিতে হতো, স্যালুট না দিলে মিলত হুমকি শাসানি। সেই কলেজের এক ছাত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, কি অভিযোগ? আমরা কলেজেরই স্টুডেন্ট, তো সেই সুবাদে আমরা মাঝে মাঝে যখন ক্লাস অফ থাকতো আমরা এই রাস্তায় 23পল্লীতে বা সামনের দিকটা দাঁড়িয়ে থাকতাম। যাওয়ার মুহূর্তে যদি আমরা কেউ না দাঁড়াতাম তখন তাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে কলেজের যারা সব দাদারা ছিল, সকল দাদারা, তারা এসে লিটারেলি তাদেরকে গালাগালি করা হতো এবং বলা হতো যে তুই বিপরীত কোনো পার্টি করিস, ওই জন্য তুই দাদার গাড়ি যাওয়ার সময় তুই কেন দাঁড়াসনি। দাদা যখন যেতে হবে, মোদ্দা কথা দাদাকে স্যালুট দিতে হবে, দাদাকে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। যে ওখানে বসে থাকবে এবং যে দাদা যখন ওখান দিয়ে যাবে, সেটা দিদি হোক কি ভাইপো হোক, যেই হোক, ওখানে দাঁড়াতে হবে সবাইকে। সে পা ভাঙা হোক, কোমর ভাঙা হোক, তাকে স্যালুট দেওয়ার জন্য দাঁড়াতে হবে। তো যার জন্য সবাই ভয়ের চোটে দাদার গাড়ি গেলেই ওখানে গিয়ে দাঁড়ানো, ওনাদের গাড়ি গেলে ম্যান্ডেটারি সবাইকে দাঁড়াতে হবে। তো আমি কলেজের স্টুডেন্ট, আমি 3 বছর ছিলাম। তো আমি মানে আমাদের এখানে সাধারণ যারা স্টুডেন্ট ইউনিয়ন করে না যারা, তারা সত্যিই অনেক ভুগেছে এদের জ্বালায়, এদের বিভিন্ন রকমের কথাবার্তা। দাদাকে স্যালুট দাও, এটা হচ্ছে বাদি কথা, এবং আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বিপরীতে যে কেন উত্তর নেই, দিতে হবে এইটুকু, এই হচ্ছে ব্যাপার। আমি পিসিআরকে বলবো ওই 3টে উইন্ডো আরেকবার দেখাতে, যেখানে স্যান্ডো গেঞ্জি পরিয়ে বা স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায়, হাফ প্যান্ট পরা অবস্থায় কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ তাদেরকে বাঁচিয়ে সুরক্ষিত অবস্থায় প্রেজেন্ট ভ্যানে তুলছে। কোথাও প্রতিবাদ তো নেই, তৃণমূলের সমর্থক তাদের আনাগোনা তো নেই, উল্টে সাধারণ মানুষ তাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছে, মোবাইলে ভিডিও করছে। তৃণমূলের এই অবস্থা কেন হলো তার মানে বই লেখার সময় আমার নেই, কারণ তৃণমূল যা যা করেছে, আমি তো সেই মিনমিনে মিডিয়াদের বলবো, তৃণমূল যা যা করেছে সেটা নিয়ে আপনারা এবার থেকে প্রাইম টাইম করাটা হ্যাবিট করুন। এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তাদেরকে যারা যারা সমর্থন করেছে সেই মুখগুলো বাংলা পছন্দ করছে না দেখতে। যেরকম সিনিয়র মিনমিনেকে এখন বাংলা পছন্দ করে না, টিভি বন্ধ করে দেয়, আমি শুনেছি। এত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সকালে উঠে জিম করতে করতে বাজেট করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মা আপনাকে 10 টাকা দিয়েছিল, তাতে কি করে আপনার সংসার চলে, এত অপ্রয়োজনীয় প্রশ্ন করে গেছে। কোনোদিন এই প্রশ্ন করতে পারেনি মিনমিনে মিডিয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি এই সমস্ত নারদা থেকে শুরু করে, সারদা থেকে শুরু করে যাবতীয় কয়লা, বালি, ইট, সিমেন্ট, চুন সবকিছুর যে দুর্নীতি হচ্ছে তার সবকিছুর খবর পেতেন? শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম পুলিশ অফিসার, সে যে এই গুন্ডাগিরিটা করতো, ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে, ইডি তদন্ত করছে, ভয়ঙ্কর অভিযোগ। কি করতো জানেন? এই সোনা পাপ্পু, জয় কামদাররা প্রথমে ওই অমরেশপুরী সিনেমার মতন তারা বাইনোকুলার দিয়ে গোটা কলকাতা শহরে ভালো ভালো প্রপার্টি দেখতো, এবং কাদেরকে টার্গেট করতো জানেন? তারা টার্গেট করতো সেই সমস্ত বাড়িতে যেখানে আমার বা আপনার মায়েরা বা বাবারা একলা রয়েছে, হয়তো ছেলে বিদেশে থাকে, হয়তো ছেলে বা মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, সেই বাড়িগুলোকে টার্গেট করা হতো। সেই বাড়ির সামনে যদি উঠোন থাকে তাহলে তো ক্যা বাত, এবং তারপর শুরু হতো তাদেরকে থ্রেট করা। বৃদ্ধ বাবা বা মা তারা যদি পুলিশ স্টেশনে যেত, তাদেরকে বসিয়ে রাখা হতো, হেনস্থা করা হতো, এবং তারপর শান্তনু সিনহা বিশ্বাস বন্দুক দেখিয়ে তাদেরকে থ্রেট করতো, বলতো এই জমি ছেড়ে আপনি চলে যান। এভাবে কত হিন্দু পরিবার, আমি তো বলবো এই শান্তনু সিনহা বিশ্বাসরা সবচেয়ে বেশি বাঙালি হিন্দুদের ক্ষতি করেছে। রোহিঙ্গারা যত না করেছে, এরা কোনো ক্ষমা নেই এদের। তারপর শুরু হতো এক্সোডাস, মাস এক্সোডাস, অর্থাৎ বাঙালি হিন্দু পরিবার সল্টলেক থেকে শুরু করে গড়িয়া, বেলঘরিয়া থেকে শুরু করে সোনারপুর, তারা জমি জমা বিক্রি করে অন্য কোথাও চলে যাচ্ছে বা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। আপনারা ভাবছেন বাবা ছেলে দেখে না, মেয়ে দেখে না, আসলে ছেলে এবং মেয়ে বিলক্ষণ জানে আমার ফিরে আসার কোনো উপায় নেই, মা বাবা ভালো একটা 5 স্টার বৃদ্ধাশ্রমে থাকুক, জমিটা আমরা বিক্রি করে দিই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকতে আর আমাদের কোনো অপশন নেই, আর শান্তনু সিনহা বিশ্বাসরাই পুলিশ থাকবে। এদের কোনো ক্ষমা হওয়া উচিত? আপনি বলুন তো। আজ বাংলার মুখ্যমন্ত্রী একজনকে ডেকেছিলেন, জনতার দরবার, আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী করছেন। আমার কান্না পেয়ে যাচ্ছিল ছবিটা দেখে, কান্না পেয়ে যাচ্ছিল আমার মতন বহু মানুষজন যাদের হয়তো কোনো না কোনো সময় বাইরে যেতে হয়েছে, মা বাবাকে একলা রেখে যেতে হয়েছে। এই অবস্থা, শান্তনু সিনহা বিশ্বাসদের কোনো ক্ষমা করতে বাংলার মানুষের চুপ। কি করেছিল? এই ছবিটা দেখুন ফুল ফ্রেমে, রাস্তা দিয়ে
এই বৃদ্ধ মহিলা তার স্বামীকে নিয়ে হাঁটতে পারেন না, তিনি এগিয়ে যাচ্ছেন এবং তিনি যে কথাগুলো মুখ্যমন্ত্রীকে বলেছিলেন সেটাই রিপাবলিককে বললেন, গায়ে কাটা দেবে। তিনি আজকে সল্টলেক পার্টি অফিসে এসেছিলেন মুখ্যমন্ত্রী জনতার দরবারে কিছু কথা বলতে। তিনি বলেছেন এই সোনা পাপ্পু, জয় কামদার তাদের হাইল্যান্ড পার্কে অর্থাৎ দক্ষিণ শহরতলির বাঘাযতীন এলাকায় হাইল্যান্ড পার্ক বলে যে এলাকা আছে সেখানে পৈতৃক বাড়িটি হাতিয়ে নিয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের পুলিশ বন্দুক ঠেকিয়ে তাকে বলেছিল জমি ছাড়তে হবে। 86 বছর বয়স। একবার শুনুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার সেখানে এসেছিলেন এই বয়স্ক মানুষজন, তারা এসে যে অভিযোগ করলেন তা তাদের মুখ থেকে শুনি যে কোন বিষয়ে আপনারা কথা বললেন। ওনার বাড়ি প্রমোটিং হয়েছে, কিন্তু সেই প্রমোটার এখন ওনাকে বাড়ি দিচ্ছেন না, দিতে গেলে আরও টাকা চাইছেন, যেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রমোটার রাস্তা কলকাতাতে প্রচুর জায়গায় রয়েছে, মূলত কোন সমস্যার কথা বললেন আপনি? বিখ্যাত প্রমোটার জয় কামদার, সেই আমাদের চিট করেছে, বাড়ি ফ্ল্যাট দিচ্ছে না, উল্টে 19 লাখ টাকা দাবি করছে। 19 লাখ টাকা? উনি তো এখন হেফাজতে। হেফাজতে, তার আগে 19 লাখ টাকা রেকর্ড করেছে, দিতে পারিনি। তাই আমি ওনার কাছে এসেছিলাম যে কি করব, আপনি অ্যাডভাইস করুন, আমি আমার পৈতৃক ভিটা ফেরত চাই। পৈতৃক ভিটে উনি হাতিয়ে নিয়েছেন? হ্যাঁ, জয় কামদার, জয় কামদার। আপনি থাকেন কোথায়? আমি আপাতত তো আছি হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্ক এলাকায়? হ্যাঁ। কতদিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন? 6 বছর। 6 বছর ধরেই 19 লাখ টাকা নিয়ে ঝামেলা হচ্ছে? না, 6 বছর আগে হ্যান্ড ওভার করেছি, 4 বছর আমরা হ্যান্ড ওভার করার কথা করিনি। প্রবীণ মানুষ তিনি এসেছিলেন আজকে শুভেন্দু অধিকারীর কাছে, কারণ তারও জমি পৈতৃক ভিটে হাতিয়ে নিয়েছে। কে হাতিয়ে নিয়েছে? কুখ্যাত সেই দুষ্কৃতীও বলা যায় ব্যবসায়ী, যিনি এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে, জয় কামদার। সেই জয় কামদার তার পৈতৃক ভিটে নিয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারীকে আশ্বাস দিলেন? হ্যাঁ, আশ্বাস দিলেন, বলে আমি আপনাকে পাইয়ে দেবো, জাস্টিস হবেই। জাস্টিস হবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কতদিন ধরে এই সমস্যায় রয়েছেন আপনারা? আমাদের 2022-এর প্রমোটিং শুরু হয়েছে, আর এই এখন 2026। তার মানে আপনাদের পাশাপাশি অনেকের জমি হাত প্রপার্টিটাই আমাদের, আমরা কিনিনি, আমাদের প্রপার্টির আপনাদের জমি প্রমোটিং হয়েছে, আমাদের জমি, আমাদের আপনারা পাননি কিছু না। এইরকম ফ্যামিলি তারা এসছেন শুভেন্দু অধিকারীর কাছে, এই জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ করলেন। তারা চলে যাচ্ছেন এই মুহূর্তে, মেয়ে, স্ত্রী এবং প্রবীণ মানুষ। ডক্টর তিনি এসছিলেন, কথা বললেন এই মুহূর্তে। তবে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে শাস্তি হবে এবং তাদের এই পৈতৃক ভিটে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। ভারতবর্ষের বিভিন্ন বোদ্ধারা যারা নির্বাচন নিয়ে অনেক জ্ঞান দেয়, তারা আসলে এবার পালসটাই ধরতে পারেনি। বাংলায় বাঙালি হিন্দুরা শেষ হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় এই শেখ শাহজাহান আর শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে যদি আরও 5টা বছর সরকার চালাতো, শেষ হয়ে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীরকে যে ফ্রি হ্যান্ডটা দিয়েছিল, এই যে বৃদ্ধ ভদ্রলোক, আমার খারাপ লাগছে, তিনি বাঘাযতীন থেকে আজকে সল্টলেক অব্দি এসছেন। যদি আগে তিনি আবেদন করতেন, হয়তো মুখ্যমন্ত্রীর কাছে খবরটা গেলে হয়তো মুখ্যমন্ত্রী নিজে চলে আসতেন তার বাড়িতে। হাঁটতে পারেন না, অসতিপর বৃদ্ধ ডাক্তার ভদ্রলোক 2022 থেকে মামলা লড়ছেন, নিজের বাড়িটাই প্রমোটিংয়ে দিয়েছিলেন, সেটা আর কোনোদিন হয়নি। শান্তনু সিনহা বিশ্বাসরা হুমকি দিয়েছে, জয় কামদার বলেছে নিজের বাড়ির নিজের ফ্ল্যাট পেতে এক্সট্রা 19 লাখ টাকা দিতে হবে। এই অবস্থা ছিল। এবার বলুন তো, আমি পিসিআরকে বলবো, জাস্ট 10 সেকেন্ডের জন্য ওই 3টে উইন্ডো দিয়ে বাংলার মানুষকে দেখাতে কেন এই ছবিতে কোনো প্রতিবাদ নেই, কেন কোনো মানবাধিকার কর্মী বলার সাহস পাচ্ছে না, এ বাবা এদের ছেড়ে দাও, এদের কোমরে দড়ি বেঁধো না গো, এদের একটু জামা পরার সুযোগ দাও। কেন কোনো সমাজকর্মী, কোনো টুকরে গ্যাং, কোনো কবি, সাহিত্যিক, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটিজীবী, তারা সাহস পাচ্ছে না এদের হয়ে পাশে দাঁড়ানোর? কে দাঁড়াবে এদের পাশে? শান্তনু সিনহা বিশ্বাস আর কি করেছে জানেন? শান্তনু সিনহা বিশ্বাস বন্দুক ঠেকিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় যে থানাগুলো রয়েছে, সেই থানার অফিসারদেরকে পর্যন্ত বলেছিল
যে বাড়িতে ভালো মাল আছে, অর্থাৎ ভালো টাকা পয়সা আছে, সেই বাড়ির সমস্ত ডিটেল নাও। এটা কারা করে? এটা তো মাফিয়ারা করে, উর্দিধারী মাফিয়া। কে পুষে রেখেছিল? শান্তনু সিনহা বিশ্বাসকে কে পুষে রেখেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পোড়া হবে না? বাংলা চায়, ছাড়ুন জবাব, বাংলা চায় জেলে যাক মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনো সিম্প্যাথি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। প্লিজ আপনারাও কোনো সিম্প্যাথি দেখাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। কি করেছে 15 বছর ধরে আমরা কি ভুলে গেছি? ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কলকাতার বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করত শান্তনু সিনহা বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন। থানায় ডেকে ভয় দেখাতো শহরের বাড়ি বিক্রির জন্য। পুলিশ দিয়ে থানায় ডেকে হেনস্থা করত মমতা ঘনিষ্ঠ শান্তনু। তদন্তকারীদের নজরে একাধিক থানার ওসি যারা সেই সময় শান্তনু সিনহা বিশ্বাসের কথায় কথা মিলিয়েছেন। জয় কামদার এবং সোনাপাপ্পু ফ্ল্যাট বানাতো সেই সব জমিতে। শান্তনু সিনহা বিশ্বাস এবং পুলিশ সেই জমিগুলো খালি করিয়ে দেওয়ার পর লাগে রহো মুন্না ভাই একটা ছবি ছিল সঞ্জয় দত্তের, মনে আছে? সেখানে বোমান ইরানির একটা চরিত্র ছিল। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে স্কুল সবকিছু খালি করিয়ে দিত। আরে সেখানে তো কোনো পুলিশ তাকে সাহায্য করতো না, এখানে তো ডিরেক্ট পুলিশের ডেপুটি কমিশনার লেভেলের অফিসার, তার মাথার উপরে পুলিশ মন্ত্রী, সে সাহায্য করত। বাঙালি হিন্দুরা ক্ষমা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে একটা কথা বলছি, গ্রাম আমি জানি না ক্ষমা করবে কিনা, কিন্তু শহর 100 বছরেও তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে ক্ষমা করবে না। আপনারা বড় বড় ডায়লগবাজি করতেন না, গ্রামে হতে পারে তৃণমূল, শহরে থাকবে 100 বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ক্ষমা করবে না। জাভেদ খান, আপনি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, আপনাকে মানুষ ঘেন্না করছে। এখন আপনার বাড়িটা ভাঙা পড়ছে, আপনার ছেলের বাড়ি ভাঙা পড়ছে, কি ওরা প্রতিবাদ করছে না? শতরূপ ঘোষ বাড়ি ঢুকে গেছে, শতরূপ ঘোষের দম আছে। সোনাপাপ্পুর বাড়ি ভাঙা হচ্ছে, জাভেদ খানের ছেলের বাড়ি ভাঙা হচ্ছে, শতরূপ ঘোষের দম আছে এখন? গিয়ে এই মেরো না, এই বুলডোজার চালিও না গো, আমার সোনাপাপ্পু এখানে রয়েছে, আমি বুলডোজার চালাতে দেবো না, দম আছে? শতরূপ ঘোষ বিকাশ পাচ্ছে যে সব দম বেরিয়ে গেছে। তার কারণ শতরূপ ঘোষরা বুঝতে পারছে বাঙালিদের যে রাগটা এই মুহূর্তে বাঙালিরা পুষে রেখেছে, বাঙালি হিন্দুদের যে রাগটা বাঙালি হিন্দুরা পুষে রেখেছে, কোনো পরমব্রত ফোর্ত নয়। বাঙালিরা চল শক্ত করে এই অসভ্যতাটা 15 বছর যা দেখেছে, এরপর বাঙালিদের ধৈর্যের পরীক্ষা যেন এরা না নেয়। জাভেদ খানের বাড়ি আজকে যা হচ্ছে, ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলো কে পারমিশন দিয়েছে? ফিরহাদ হাকিম জানতো না? ফুল ফ্রেমে দেখবো এই বাড়ি ভাঙা। এবং তার পাশাপাশি ব্রেকিং নিউজ, জাভেদ খানের কার্যালয়ে নোটিশ পুরসভার। ভাবুন, যে মাতব্বর জাভেদ খান অনেককে জমি ছাড়া করতো, সেই জাভেদ খানের কার্যালয়ে নোটিশ কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় ভাঙার নোটিশ। কি করে এই কার্যালয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? দেখুন সেই বাড়ির ছবি, বেলেঘাটার ছবি দেখুন, বাড়ি ভাঙার ছবি দেখুন। মানুষ আরাম পাচ্ছে, এই ছবি দেখে আরাম পাচ্ছে। আমি বলছি আপনাকে, শুনুন, একটা বাড়ি ভাঙার বুলডোজারের ছবি এই মুহূর্তে দেখি। আমি একবার ফেরানোর জন্য বলবো, এই ছবিটা দেখানোর পাশাপাশি আমি একবার ফেরানোর জন্য বলবো দর্শককে, কয়েকটা কথা আমি বলি এবং তারপর তাপস রায়ের কাছে যাব, দেবাশিস ধরের কাছে যাব, অরিত্র দত্ত বণিকের কাছে যাব। আমি কয়েকটা কথা বলতে চাই। আমি পাশে বুলডোজারের যে বিভিন্ন কলকাতায় বুলডোজার চলছে, জগদ্দলে তো চলছে, কলকাতায় যে বুলডোজারের ছবিগুলো, সেগুলো আমি একটু পরে এক এক করে আপনাদের দেখাবো। ASMR ভিডিও সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। এই ASMR ভিডিও, অটোনোমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স, নার্ভাস সিস্টেমকে খুব আরাম দেয় কিছু ভিডিও। দেখবেন ফুল তোলা হচ্ছে, বা সুন্দর করে চকলেট পড়ছে, বা বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙা হচ্ছে, বা কোমরে দড়ি পরিয়ে স্যান্ডো গেঞ্জি, গামছা বা হাফ প্যান্ট পরিয়ে খালি পায় তৃণমূল নেতারা প্রিজন ভ্যানে উঠছেন। এগুলো না ASMR ভিডিওর পর্যায়ে পৌঁছে গেছে। ASMR ভিডিও মানে যে ভিডিওগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়, আরামদায়ক ভিডিও, চোখের আরাম। সাইট ফর সোর আইস, ফুলে থাকা চোখে যেন আইস প্যাক লাগিয়ে দিল। কি উফ, তৃণমূল নেতাদের বাড়িটা ভাঙার যে দৃশ্য, কিয়া বাত। এটা হচ্ছে কেন?
এটা হচ্ছে তার কারণ এত বছর ধরে যে অত্যাচারটা তারা করেছে তার হিসেব এরা এখনো পায়নি। এরা ও বাবা আমি দল পরিবর্তন করব, আমি চলে যাব, পিঠ বাঁচাতে পারবে না। তাপস রায়রা জানে, তাপস রায়ের মতন ভদ্রলোক, তাকে কিনা অপমান করতে হয়েছিল। আমি তাপসদা ক্ষমা প্রার্থী, আজ আমি বাধ্য হচ্ছি এটা বলতে। এবং মৌমিতা দিও, বর্ধমানের বিধায়ক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মৌমিতা দিরা লড়ে গেছিলেন। তাপসদা, আজকে বাংলার মানুষ জানতে চায় কি অসভ্যতাটা না এই আপনার কথায় কার্বাইড দিয়ে পাকা আমরা আপনার দলে, প্রাক্তন দলে করেছিল, এবং আজ তারা ভুগছে, মানুষ পাশে নেই তাদের। তাপসদা, আপনার পাশে এখনো বোধহয় অন্তত 50-60 জন বসে আছে। এই লাইফটা শেষ হলে হয়তো আপনি কথা বলবেন। বিষয়টা হলো যে যে পাপ অন্যায় অপরাধেরা করেছে কোনো শাস্তি এদের জন্য যথেষ্ট নয়। অন্তত যে শাস্তির বিষয়গুলো আমাদের আইনে রয়েছে সেগুলোই তৃণমূলীদের জন্য যথেষ্ট নয়। আর মমতার জেল যদি না হয় তাহলে আমি জানবো এই সমস্ত সুপ্রিম কোর্ট, দেশের আইন টাইন, এই সমস্ত ফালতু কথাবার্তা। তার কারণ হলো যে ফাইল ছিনতাই করা, এত পাপ করেছে, সমস্তটাই তো ওর নেতৃত্ব হয়েছে। পশ্চিমবাংলায় 15 বছর ধরে যা হয়েছে সবটা জানি না, কারণ কিছু বলতে গেলেই তো বলতো জানি সব জানি। তাহলে সেই সব জানতা মমতা ব্যানার্জি এগুলো জানতেন না, সেটা তো কেউ বিশ্বাস করেনি। আর বিশ্বাস করেনি বলেই ভোটে এই হাল হয়েছে। এবং শুধু তাই নয়, ঘটনা ঘটার পরও তিনি এই সমস্ত শয়তানদের আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। এই হিন্দু বাঙালিদের যে এইভাবে অত্যাচার হয়েছে, তাদের ছোট বাড়ি হোক, জমি হোক, অল্প জমি হোক, বেশি বাড়ি হোক, জমি হোক, যে বাধ্য করা হয়েছে। এই সমস্ত শওকত, শেখ শাহজাহান, জাহাঙ্গীরদের হাতে তো বাংলাটাকে তুলে দিয়েছিল। আর এই সমস্ত নাম নিতে ঘৃণা করে সেই সমস্ত পুলিশরা, এগুলো জানতো না মমতা কিছু? বিশ্বাস করতে হবে, এগুলো সব জানতো, জেনে ওনার আদেশে নির্দেশেই হতো। এবং এগুলো একদিন বলবে, ঠিকঠাক মতন বেত্রাঘাত যদি হয়, পুলিশ যদি ঠিকঠাক মতন যদি ওদের মুখ থেকে কথা বার করার যে সমস্ত, আপনারা এখনো রাস্তায়, তৃণমূলের বহু প্রবীণ নেতা এখনো রাস্তায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ডায়লগবাজি করলেন। আপনারা, আমি তো আপনাদেরও বলবো, আপনারা ছোটবেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, একটু বেসিক এসকালেটরে না চড়িয়ে যদি পলিটিক্সটা শেখাতেন দাদা। এই ময়ূক বলি। হ্যাঁ দাদা। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, সেটা হলো যে আরে এখন ওর সঙ্গে কনভয় নেই, ওর সঙ্গে ওই বহর, সিকিউরিটির বহর নেই, লোক নেই, জন নেই, ও কি করে বেরোবে? শুনেছি নাকি কিছু ওই বডি বিল্ডার কি যেন বলে ওদেরকে, হ্যাঁ, সেসব রেখেছে। তাতে তো হবে না, তাতে তো হবে না। এত পাপ অন্যায় করেছে, হ্যাঁ। ওই এঁচড়ে পক্ষ, তৃণমূলের এঁচড়ের পক্ষ, এবং ওরও আন্ডারে যারা রয়েছে না, তারাও সব অতি এঁচড়ে পক্ষ ছেলে মেয়ে, সব জানতা। হ্যাঁ, ওরই বয়স হচ্ছে আমাদের ছেলের বয়সী, তারও আন্ডারে যারা দাদা 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 করে, সেইগুলো আরো ছোট, কিন্তু এত পাকা যে তারা ফেস ভ্যালু নেই, ফেসবুক করে। আর যার সম্বন্ধে জানে না কিছু, ওরা এটা জানে না, যেটা অবশ্য যেটা অভিষেকই জানে না, সেটা ওর চেলা চামুন্ডারা কোত্থেকে জানবে? ওদের ধারণা বোধহয় সব মমতা ব্যানার্জির করুণায় দেয়। আরে মমতা ব্যানার্জির করুণায় দেওয়ায় নয়। যেমন আমি মমতা ব্যানার্জির সমবয়সী,
আমি মমতা ব্যানার্জির থেকে বাংলার বাজারে অনেকদিন আগে আমার নাম, আমি রাজ্যের নেতা, মমতা তার পরে। তো সুতরাং তারা সব ফেসবুকে লেখালেখি করে যে এই সমস্ত আমরা নাকি ওর করব। আরে মমতা অনেক আগে আমরা একাধিকবার কাউন্সিলর এমএলএ সব হয়ে বসে রয়েছি। তো সুতরাং কথা হলো যে ওদের ধারণা, এখন ধারণা কে বদলাবে? কিছু অতিপক্ষ ছেলে আর মেয়ে, ইঁচড়ে পক্ষ, আর অভিষেক তো একটা ডেপো বকাটে। তো তার ওই সমস্ত এলিমেন্টগুলো সে আইপ্যাকের হোক বা ওই সংগঠনেরই হোক, তো সেগুলো অতি ডেপো, অতি বকাটে। তাই যা পারে, যার সম্বন্ধে জানে না, না জেনে ওই ঘনিষ্ঠ হবার জন্যে এই সমস্ত কথাবার্তা বলে। এখন তারা সব আবার বিগড়ে গেছে, পাল্টি গেছে, মারের ভয়, পাল্টি যদি মারধর খায় পাড়ায়, ঠিক পাড়ায় যদি মারধর খায়, সেই মারধর কিন্তু আমি বলছি মারধর বিজেপি দেবে না, মারধর তৃণমূলই দেবে আর সাধারণ মানুষ দেবে। এই যেমন উকিলরা হাইকোর্টে তাড়া করলো সেদিন মমতাকে, অভিষেক যে কারণে আজকে বেরোচ্ছে না ভয়ে, কিন্তু কি বড় বড় কথা। অমিত শাহের সঙ্গে পাঙ্গা নিয়ে নিল, 12টার পর দেখে নেবো, 4টের পর দেখে নেবো, হাড়ঘর ভেঙে দেবো, শ্মশান দিয়ে দিচ্ছে দুটো হিন্দুদের পোড়াবার জন্যে, একটা জাহাঙ্গীরকে আর একটা ডায়মন্ড হারবারে। এখন তো পার্টিটাকে ওই শ্মশানে পোড়াতে হবে, দলটাকে। এই দলটা উঠলো বলে সময়ের অপেক্ষা, এবং এইরকম দল থাকা উচিত না মাল্টি পার্টি সিস্টেমে বা গণতন্ত্রে। ঠিক, যে পার্টি শুধু টাকা রোজগারের কথা ছাড়া শুধু টাকা রোজগার নয়, তাপসদা, শুধু টাকা রোজগার নয়, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার কালচার, এই বাংলার ওয়ার্ক প্যাটার্ন, সেটা নষ্ট করেছে এই তৃণমূল কংগ্রেস। আমি মৌমিতাদি এবং দেবাশিসদার কাছে যাওয়ার আগে একটা ছবি দেখাতে চাই। আমার আপনার কষ্টার্জিত অর্থে তৈরি করা বাড়ির ছবি আপনারা নিজেরা নিজেদের মোবাইলে দেখুন। আমি একটা বেসরকারি চ্যানেলে কাজ করি, আমি কর্মী। আপনিও নিশ্চয়ই বেসরকারি বা সরকারি কোনো চ্যানেলে বা কোনো প্রতিষ্ঠানে বা নিজের একটা দোকান করেন, সৎভাবে হয়তো আপনি লুচি তরকারির একটা ছোট্ট ঠেলা সামলান, সেখান থেকে হয়তো আপনার 50-60 হাজার টাকা হয়তো চলে আসতেই পারে। কিন্তু একটা পুলিশ অফিসার যারা ডিএ পায়নি এত বছর ধরে, যাদের অনেক সমস্যা আছে, যাদের পে স্কেল হয়তো কেন্দ্রের মতন নয়, তার বাড়িটা দেখবেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, তার যে কান্দির প্রাসাদ, সেই প্রাসাদটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পেছনে পেছনে সবসময় ঘুরতেন এই শান্তনু সিনহা বিশ্বাস, ঘুরতো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনের বাড়িতে যায়নি, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িটা দেখেনি। আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বললো, হাফ কেন? যারা হাফ দেখাচ্ছ তাদেরও এরকম বাড়ি নেই পিসিআর, আমি বলছি ফুল ফ্রেম দেখাও। এই বাড়ি একজন পুলিশের একজন অফিসার, যে অফিসারের শুধু কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাজারটুকু করে দেওয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারলে জুতোটাও পরিয়ে দিত এই শান্তনু সিনহা বিশ্বাস। কতটা ইউনিফর্মকে, উর্দিকে কতটা অপমান করা যায়, এবং সে কারণে মাঝে মধ্যে উর্দিও পড়তো না, নিজেরও কিছুটা হয়তো লজ্জা লাগতো, বাকিরা কি বলবে। এটা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, প্রাসাদ। কত কোটি টাকা শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কামিয়েছিল, কত কোটি টাকা। এবং কত কোটি টাকা শান্তনু সিনহা বিশ্বাস অ্যাম্বুলেন্স করে পাঠিয়েছিল। সব এবার ফাইল বেরোবে। অ্যাম্বুলেন্স করে টাকা, পুলিশের জিপ করে টাকা কোথা থেকে কার বাড়িতে যেত, এবার তদন্তকারীদের নজরে শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাম্বুলেন্স যোগ। এসএসকেএম সহ একাধিক হাসপাতালে শান্তনু সিনহা বিশ্বাসের এই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি, আরজিকর হাসপাতালে এই সঞ্জয় রায়, এরা সব পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির সাথে শান্তনু সিনহা বিশ্বাস যুক্ত করেছিল। অ্যাম্বুলেন্স করে কার জন্য কলকাতায় টাকা পাঠাতো শান্তনু সিনহা বিশ্বাস? প্রতি ট্রাফিক সিগন্যালে নির্দেশ থাকতো নির্দিষ্ট গাড়ি চেক না করার, খালি অ্যাম্বুলেন্স ব্যবহার হতো টাকা পাচারের জন্য। তদন্তকারীদের নজরে শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাম্বুলেন্স যোগও। আমি মৌমিতাদির কাছে যাব, কিন্তু তার আগে অনেকে হয়তো বলবেন যে শান্তনু সিনহা বিশ্বাস কে এই হরিদাস পাল, যাকে নিয়ে এত কথা বলছে, এত এয়ারটাইম খরচা হচ্ছে।
ছবিগুলো পরপর দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে পুলিশটাকে সবসময় দেখা যেত, যে পুলিশকে সবসময় দেখা যেত, গোফালা, যাকে ইডি অ্যারেস্ট করেছে এখন, সেই শান্তনু সিনহা বিশ্বাস, এক এক করে সেই ছবিগুলো দেখাবো পাশে। এবং মৌমিতাদি এই মুহূর্তে রয়েছে, বর্তমানের বিধায়ক মৌমিতাদির কাছে যাব। মৌমিতাদি, আমি দেখছি বিভিন্ন জায়গাতে তৃণমূলের প্রতি একটা ভয়ঙ্কর রাগ। থ্যাংক ইউ আপনাদেরকে, অন্তত আপনারা এই রাগটাকে উস্কানি দিচ্ছেন না, খুব সুন্দরভাবে ব্যালেন্স করছেন, খুব সুন্দরভাবে আপনারা মানুষের রাগটাকে ডাইভার্ট করে দিচ্ছেন অন্যান্য জায়গায়, নয়তো ভয়ঙ্কর কিছু হয়ে যেত। আপনাদের বর্ধমানের কি অবস্থা মৌমিতাদি? বর্ধমানে আপনি যেটা এখনই আমাদের সিনিয়র লিডার তাপসদাকে বললেন, যে হয়তো স্টুডিও থেকে বেরিয়ে গিয়েও আপনি 50 থেকে 60 জন মানুষের সঙ্গে দেখা করবেন। সত্যি করেই তাই, আমরা সকাল থেকে, আপনি ময়ূকদা বিশ্বাস করবেন না, প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমরা, মানে আমি নিজে আমার বাড়িতে 1200 থেকে 1500 লোকের সঙ্গে প্রত্যেকদিন মিট করছি। এবং সত্যি কথা বলতে, এত অভিযোগ এতদিন কেউ শোনার ছিল না। এতদিন ধরে, 15 বছর ধরে মানুষের এত অসুবিধা, এত ক্ষোভ, কেউ কোনোদিন তাদের কোনো কথা শোনেনি, কোনো তাদের কাছে দিশা ছিল না যে কোথায় যাব। আজকে কয়েকজন আমাকে এরকমও বলেছে যে দিদি আপনি শুনেছেন, এটাই আমার শান্তি, আমি মানে সলিউশন কি চাইবো, এতদিন তো কার কাছে যাব, কোনোদিন তো ভাবিনি যে আপনি এত হাম্বল সহকারে আমার কথা শুনলেন। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওনার। মানে সত্যি, মানে আমরা ভাবছি যে, আমরা বলছিলাম যে মানুষ স্বাধীনতা পেয়েছে, লিটারেলি প্রত্যেক মানুষ, মা বোন, ছাত্র ছাত্রী এবং ব্যবসায়িকরা। আজকেও আমার কাছে অনেকজন ব্যবসায়িক যারা সংবর্ধনা দিতে এসেছিল, তারা বলল দিদি আপনারা বুঝতে পারছেন না যে আমরা কত শান্তির আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আপনারা সেই ব্যাপারটা বুঝতেই পারছেন না যে কোন পরাধীনতার যুগে, কোন বর্বরতার যুগে আমরা ছিলাম। ময়ূকদা, আমি আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন, ফুচকা বিক্রেতার কাছ থেকেও 20 টাকা করে নেওয়া হয়েছে। মানে 20 টাকা করে কি প্রতি ফুচকায় না দিনে? 20 টাকা রাতে যখন পেরেছে, মানে গেছে মানে ফুচকালা বসছে, তার থেকেও কাটমানি নিত, তার থেকেও টাকা তুলেছে। আপনি ভাবুন যে কোন জায়গায় এরা চলে গেছিল। মানে এরপরে তো ধনেপাতা নিয়ে, যে এক ঝুড়ি ধনেপাতা নিয়ে বসছে, তার থেকেও হয়তো টাকা তুলতো। নিয়েছে দাদা, নিয়েছে। প্রত্যেক সবজি থেকে, আমি আজকেই স্টেশনে, কিছুক্ষণ আগে স্টেশন থেকে এলাম, আমি সবার কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছে কেউ তোলা তুলছে না তো? বলছে না মা, কেউ আজ পর্যন্ত এসে কোনো টাকার কথা বলেনি। আপনি যে, আমি প্রথম দিন হকার্সদের সঙ্গে গিয়েও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিন্তু আর ভয়ে থাকবেন না, কেউ আপনাদের কাছে তোলা তুলবে না। আজকেও আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা প্রত্যেকেই এসে বললে যে না মা, আমাদের কাছে আর কেউ এসে কিছু দাদাগিরি করছে না। এইসব চত্বরগুলো একেবারে ক্রিমিনাল ছিল। আপনারা দেখেছেন যে যখন আমি প্রচারে বেরোতাম, ভিডিও করে থ্রেট দেওয়া হতো যে যারা যারা দোকান, আমাদের দোকান বন্ধ করে প্রচারে আসতে হবে, আমাদের টিএমসির পিছনে লোক পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমরা কিন্তু দোকান খুলতে দেব না, এই রকম থ্রেট তাদেরকে প্রত্যেক দিন ভিডিও করে পোস্ট করে দেওয়া হতো। কি আতঙ্কের মধ্যে মানুষ ছিল দাদা, যে আমি আজকে আপনি যেটা বললেন, আজ মৌমিতাদি বাংলার মানুষ আবার নতুন গান বাজানোর স্বপ্ন দেখছে। অভিষেক কি টিভি চোর? অভিষেক কি টিভি চোর? আপনি হাসবেন না মৌমিতাদি, আমি একবার একটা ছবি দেখাবো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পুলিশ হঠাৎ করে চলে যায়। আমাদেরও মনে হয় হঠাৎ করে কলকাতা পুলিশ কেন চলে যায়, ডাকাডাকি করতে শুরু করে, অভিষেক দা, অভিষেক দা, অভিষেক বাবু, যাই হোক। সেই ছবিটা একবার দেখব। সেই ছবিটা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, প্রায় 8 ঘন্টা পুলিশের অনেকগুলো অফিসার, তারা ডাকাডাকি করতে শুরু করে, কেউ খোলে না। এবং তারপর মোটামুটি 8 ঘন্টা পরে অভিষেকের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে। এবং তারপর বেরিয়ে আসার সময় যে ছবি আমরা দেখতে পাই, একটা টিভি নিয়ে বেরিয়ে আসে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এখনো রাজা ভাবছেন নিজেকে, নিজে থেকে টিভিটা পর্যন্ত থানায় গিয়ে দিয়ে আসেননি। আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে পার্টির গাড়িতে, সরকারি গাড়িও নেননি, হেরে যাওয়ার পর পার্টির গাড়িতে
রাজভবনে গেছিলেন নিজের পদত্যাগ পত্রটা দিয়ে আসতে, তারপর আবার পার্টির গাড়িতে ফিরে এসেছিলেন, কারণ তিনি সরকারের কোনো পার্ট ছিলেন না। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় না মন্ত্রী ছিল না মুখ্যমন্ত্রী ছিল, বাড়িতে সিকিউরিটির জন্য পুলিশ সিসিটিভি দেখার জন্য টিভি রেখে দিয়েছিল, সেই টিভিটা পর্যন্ত রেখে দিয়েছিল। মানে কেন, মানে একটা টিভিও কি ছাড়বে না এই তৃণমূল কংগ্রেস? একটা ব্রেকিং নিউজ দেবো, টিভির ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ পৌঁছে যায়, অভিষেকের দুয়ারে শুভেন্দু অধিকারীর পুলিশ। অভিষেকের বাড়িতে রাখা ছিল পুলিশের টিভি। 39 মিনিট অপেক্ষার পর টিভি নিয়ে চলে গেল পুলিশ। কেন পুলিশের টিভি রেখে দিয়েছিলেন অভিষেক? কেন ফেরত দিয়ে আসেননি থানাতে? ভবানীপুর থানার, কালীঘাট থানার অনেক অফিসার তো শান্তনু সিনহা বিশ্বাসের সৌজন্যে অভিষেকের কাছে স্যার স্যার বলতে আসতেন। একটা 32 ইঞ্চির টিভিও কি ছাড়বেন না অভিষেক? ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি সেই ঐতিহাসিক ছবিটি দেখিয়েছে, একবার দেখবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বেরোচ্ছেন, এই মুহূর্তে টিভি নিয়ে বেরোনো হচ্ছে, স্যার কি নিয়ে বেরোচ্ছেন? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টিভি নিয়ে বেরোনো হচ্ছে, টিভি নিয়ে বেরোচ্ছেন এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টিভি নিয়ে বেরোনো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে, সমস্ত রকম আসবাবপত্র সেই সমস্ত কিছুকে নিয়ে টিভি নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে টিভি নিয়ে বেরিয়ে গেলেন কলকাতা পুলিশের আধিকারিকেরা, যেটি নিতে এখানে আসা হয়েছিল। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সম্রাট পাল যে ছবি তুলে ধরছে, কি নিয়ে এসেছিলেন, কি নিতে এসেছিলেন? এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা টিভি নিয়ে চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। এবং এই যে বাড়ি সেই বাড়িতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই টিভি কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল। এবং সেই টিভি নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকেরা চলে গেলেন। এবং আরও কিছু আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো নিতে ফের তারা আসতে পারেন বলেও এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। দেবাশিস ধর কি বলবেন? শান্তনু সিনহা বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এরা কেউ কিচ্ছু জানতেন না? একটা টিভিও ছাড়ে না এরা এত বড় বড় করাপশন হচ্ছে, তার ভাগ ছেড়ে দেবে? দেখুন, যখন সবাই এই দলটাকে বুঝতে হবে ম্যাক্সিমামই ফেক লোকে ভর্তি, ডিগ্রি ফেক, আপনার সমস্ত যা ওরা ডকুমেন্টেশন সাবমিট করে সেটা জালি, এভরিথিং ফেক। আমার মনে হয় মানে তাদের পরিচয় থেকে আরম্ভ করে সবকিছু যদি আপনি চিন্তা ভাবনা করেন, তো একটা কথাই বলতে পারি যে যারা পুরোটাই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে এর থেকে কিছু বেশি আশা করবেন না। আর সব থেকে বড় কথা, যারা এদের মানে এই আমলে চাকরিতে ঢুকিয়েছে এবং এই শান্তনু সিনহা বিশ্বাসের মতো অফিসার বা এদের এতদিন ধরে যারা বাঁচিয়ে এসছে, এরাও কিন্তু আইন কানুন খুব একটা বেশি জানেন না। শান্তনু সিনহা বিশ্বাস, আপনি যেটা বললেন বাড়ি করেছে, সেটা একটা দিক, মানে ওটা কি করে সম্পত্তিতে দেখিয়েছে আমি জানি না, মানে ওই বাড়িটার মূল্য কত হতে পারে ওই রকম জায়গায়, সেটাকে কি করে এস্টাবলিশ করেছে। আরও মারাত্মক যেটা আমি তথ্য পেয়েছি সেটা ভয়ঙ্কর, মানে সেটা হচ্ছে যে ওনার ছেলে এনআরআই কোটাতে ডাক্তারি পড়তো। উনি এনআরআই মানে কে এটা তো সবাই জানেন। এনআরআই শান্তনু সিনহা বিশ্বাস তো আর এনআরআই ছিলেন না। এবং পরবর্তীকালে তার একটা কোম্পানি বানিয়ে সেই কোম্পানি থেকে কিন্তু মোটামুটি 400 কোটি টাকার মোটামুটি একটা ট্রানজ্যাকশন পাওয়া গেছে, ওখানে অ্যাকাউন্টে হিট করেছে। আর আমি জানি না এদের কী ধরনের চার্টার্ড অ্যাকাউন্ট আছে, তারা হেল্প করে বা সেই পুরো ব্যাপারটা সাপোর্টিং ডকুমেন্টস কী করে তৈরি করে। প্রত্যেকের একটা আপনি সিমিলারিটি রয়েছে। হঠাৎ করে দেখবেন যে এদের ইনকাম ট্যাক্স ফাইল করছে, এটা আপনি যে কোনো তৃণমূলের যে কোনো নেতা মন্ত্রীর ক্ষেত্রে এরা কিছু করে না সমাজসেবা ছাড়া। হঠাৎ করে মানে এরা ধরুন কেউ 5 লাখ 6 লাখ 10 লাখ 20 লাখ করে আপনার রিটার্ন ফাইল করে, হঠাৎ করে দেখবেন যে অল অন এ সাডেন কয়েকশো কোটি টাকা বা এরকম কোনো অ্যামাউন্ট কিন্তু এদের অ্যাকাউন্টে হিট করলো। কেন করলো, কী জন্য করলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, মানে এই ব্যাপারগুলো, বেসিক ব্যাপারগুলো, বা এরা যে লোককে যে বিভিন্নভাবে ফাঁসায় কেসে, একটা কেসেও কিন্তু কোনো দেখবেন ট্রায়ালে কারো কোনো পানিশমেন্ট হয় না। এবারে একটা কথাই বলতে পারি, এই এবার একটু টিভি চুরি করে
অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে চায় বাংলা, এবার এই স্লোগানই বোধহয় বাংলার মানুষ কথাই দেবে। বলছি ময়ূর, হ্যাঁ। একটা কথাই প্রত্যেকে মানে আইনে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আপনি যদি কাউকে মিথ্যা কেস করে ফাঁসান, তো সেই যে কেসটি লজ করেছে সেই পুলিশ অফিসার বা যিনি মানে বলতে পারেন অভিযোগটা করেছে, যদি এই ধরনের লোকেরা গিয়ে পাল্টা অভিযোগ করে, মানে প্রত্যেকে ভালোবেসে, আমি দায়িত্ব নিয়ে সবাইকে বলছি একটা করে আপনারা কেস ফাইল করুন, আপনাদের তো এইভাবে ফাঁসিয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু 2 বছর করে সাজা হবে এদের জন্য, মানে যাবজ্জীবনও থাকতে হতে পারে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি অরিত্রর কাছে একদম মমতা কেন, অভিষেক মমতার নাম তো পরে আসবে, যে পুলিশ তৃণমূলের নেতারা যারা আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, তোমার কাছে যাওয়ার আগে আমি পিসিআর কে বলবো একটা ছবি দেখাতে। অরিত্র, আমি এই সমস্ত কিছু পলিটিক্যাল পার্ট ছেড়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিরোধী ছিলেন, 19 মাস যে কাজটা বন্ধ হয়েছিল, আজকে 2 দিন বিজেপি সরকার জাস্ট 2 দিন ট্রাফিক ডাইভারশন করে সেই কাজটা রেলকে কমপ্লিট করতে দিল। চিংড়িহাটা মেট্রো নিয়ে আজকে রেলমন্ত্রী উচ্ছ্বসিতভাবে প্রশংসা করছে, বলছে থ্যাংক ইউ। এই মেট্রোর কাজটা আগের ছবি এবং পরের ছবি এরপরেই আমি দেখাবো। এই মেট্রোর কাজটা চিংড়িহাটা ফ্লাইওভারের ওপর দিয়ে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মেট্রোটাই ডাইভারশনটা নিতে দিচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়। 300 মিটার কাজ, 2টো উইন্ডোতে দেখাবো আগে কি ছিল এবং পরে। 19 মাস মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে রেখে দিয়েছিলেন চিংড়িহাটার এই রেলের কাজটা, 2 দিনে 48 ঘন্টায় এই কাজটা শেষ হয়ে গেল। মানে এর জন্য তো হয়তো আইনে কোনো ধারা রয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারেন। বর্ডারে জমি দেননি 11 বছর ধরে, চিকেন স্নেকে জমি দেননি। অরিত্র, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কাজটা আটকে রেখেছিলেন তাই নয়, ইনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় এইসব নিয়ে দৌড়াদৌড়িও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি গ্রেফতার হবেন, সেটা বোঝার একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে, দেখুন হঠাৎ করে তিনি বললেন যে আমি অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করব এবং অ্যাডভোকেট হিসেবে তিনি অ্যাপিয়ার করলেন। এখানে অভিসন্ধিটা আপনাকে বুঝতে হবে যে অ্যাডভোকেটদের গ্রেফতারি করবার পেছনে কিছু রেগুলেশন রয়েছে। একজন সাধারণ নাগরিককে বা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যতটা সহজে গ্রেফতার করা যায়, একজন আইনজীবীকে সেইভাবে গ্রেফতার করা যায় না, কিছু রেগুলেশন আছে। ফলে সেই জায়গায় অ্যাডভোকেট হিসাবে বিভিন্ন মামলায় উনি ঢুকে যাবেন এবং সেখান থেকে গিয়ে উনি একটা ফন্দি আঁটবেন যাতে ওনার গ্রেফতারিটা নিয়ে একটা জটিলতা করা যায়। ফলে পশ্চিমবঙ্গের বার অ্যাসোসিয়েশনগুলি এবং বার কাউন্সিলকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবার দেখুন, আমি একটু পুলিশের অন্দরমহলের কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনারা শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে কাজ করছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস বিভিন্ন থানাগুলিতে একটা স্কোর পয়েন্ট করতো। সেই স্কোর পয়েন্টটা ডিপেন্ড করতো বিভিন্ন অফিসাররা এক থানা থেকে অন্য থানায় পোস্টিং কিভাবে হবেন। ধরুন ভালো কোনো অফিসার, কলকাতা পুলিশের আমি যদি ধরে নিই, যার হওয়ার কথা ধরুন কোনো প্রিমিয়াম থানায় পোস্টিং, তাকে একটা দূরবর্তী কোনো একটা এসএসডি ডিভিশন একটা পাঠিয়ে দেওয়া হলো এবং এই ট্রান্সফারটা ডিপেন্ড করতো যে ব্রাউনি পয়েন্টের ওপর প্রত্যেক থানায় বলা থাকতো যে লোকাল রিয়েল এস্টেট, হকার, জমি কেলেঙ্কারি, এই সব জায়গা থেকে ফাইলগুলো থেকে কী পরিমাণ টাকা উঠবে এবং সেই টাকাটা শান্তনু সিনহা বিশ্বাসের কাছে পৌঁছে দিতে হবে। সেই টাকা পৌঁছে না দিলে যে অফিসাররা সেই জায়গা মতো তেল দিতে পারেননি তারা বিভিন্ন খারাপ থানায় পোস্টেড হয়েছেন এবং এই সমস্ত কথাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে জানতেন। এবার আমার কনক্লুডিং রিমার্ক এটাই, আপনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন পাওয়া যাচ্ছে না। শুধু পাওয়া যাচ্ছে না নয়, আমি একটি কাগজের হয়ে প্রবন্ধ লিখতে গিয়ে বিভিন্ন তৃণমূল লোকেদের সাক্ষাৎকার নিচ্ছিলাম। তারা বলছে যে 4 তারিখের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে সেক্রেটারি না কে ছিল সুমিত এবং তার অফিসের তারা যত বাউন্সার টাউন্সার নিয়ে ঘুরতো, তারা কেউ 17-18 বার করে এক একজন লোক লাগাতার ফোন করেছে, তারা কেউ ফোন ধরছে না। তার একটাই মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন হারতে শেখেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখাননি যে একটা পরীক্ষায় ফেল হলে পরবর্তী পরীক্ষায় কিভাবে পাশের জন্য আরও বেশি করে পড়তে হয়। ফলে এটা আপনি একদম নিশ্চিন্তে থাকুন যে পরিমাণ চুরি তারা করেছে, কালীঘাটে লুকিয়ে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো আপনি লুকিয়ে থাকুন, যেখানেই যা করুন আপনার গ্রেফতারি হবেই। এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি চাকরি চুরি থেকে বিভিন্ন জায়গায় লাগাতার এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা চায় বাংলা, মানে এতে কোনো দ্বিমত নেই। মিনমিনে মিডিয়ার মতন ব্যালেন্স করে বলছি না, একদম স্ট্রেট বলছি যে বাংলার মানুষের পালস অন্য কথা বলছে। যে অত্যাচারগুলো তৃণমূল কংগ্রেস করেছে কেউ কোনো সিম্প্যাথি দেখাবে না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।